আসসালামু আলাইকুম। আলোচনা করতে চলেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক 5 দিন ব্যাপী একীভূতকরণ কৌশল শিখন শেখানো এবং মূল্যায়ন বিষয়ক মডিউল 4 এর সেশন 4.1 এর প্রচলিত চর্চায় শিখন শেখানো কৌশল এবং একীভূতকরণের সুযোগ পার্ট 2 নিয়ে। এর আগে আমরা প্রচলিত চর্চায় শিখন শেখানো কৌশল এবং একীভূতকরণের সুযোগ এর পরে আমরা দ্বিতীয় অংশে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের ভিত্তি কি হবে? কি মনে হয়, আপনি কি মনে করেন? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের ভিত্তি হবে যোগ্যতা অর্জন করা। যোগ্যতা অর্জন করা যদি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের ভিত্তি হয়, যোগ্যতা বলতে জাতীয় শিক্ষাক্রম 2021 রূপরেখা অনুযায়ী যোগ্যতা বলতে আমরা বুঝি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতাকে। মূলত শিক্ষার্থী যদি কোনো প্রেক্ষাপটে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মনোভাব বা দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, নৈতিকতা প্রভৃতি সন্নিবেশ ঘটিয়ে কোনো কর্ম সম্পাদনে পারদর্শিতা প্রদর্শন করতে পারে, তবে তাকে ওই প্রেক্ষাপটে যোগ্যতা সম্পন্ন মানুষ বলা যেতে পারে। যেমন জ্ঞানের আলোকে দক্ষতা অর্জনের পর মূল্যবোধ অনুসারে তার কাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি প্রতিফলনের সক্ষমতাকে যোগ্যতা বলা চলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে গাড়ি কীভাবে চালাতে হয় এটি যখন সে জেনে নেয়, সেটা হচ্ছে তার জ্ঞান। সে যখন গাড়িটা চালাতে শেখে, সেটা হচ্ছে তার দক্ষতা। এবং সে যখন অন্য ব্যক্তির বা অন্যান্য যারা গাড়ি চালক রয়েছে তাদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে গাড়ি চালায়, তখন তার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ বিকাশ ঘটেছে বলে মনে করা হয়। অর্থাৎ সে গাড়ি চালাবার যোগ্যতা অর্জন করেছে। শিক্ষাক্রম অনুযায়ী যোগ্যতা ধারণার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথমে যদি আমরা দেখি সেটা হলো জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের ক্ষেত্রে আমরা জানি যে 4 ধরনের জ্ঞান নিয়ে এখানে কথা বলা হয়েছে। জ্ঞান হচ্ছে কোনো বিষয়ে প্রতিষ্ঠিত তথ্য বা ধারণা বা তত্ত্ব। জ্ঞান যেমন তাত্ত্বিক ধারণা নির্ভর হতে পারে, তেমনি জ্ঞান বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কিছু অনুধাবন করতে পারার দক্ষতাও হতে পারে। জ্ঞানের ক্ষেত্রে আমরা 4টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো বিষয়ভিত্তিক জ্ঞান। বিষয়ভিত্তিক জ্ঞানের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আন্তঃবিষয়ক জ্ঞান, এবং একটি বিষয়ের ধারণা ও বিষয়বস্তুর সঙ্গে অন্য বিষয়ের ধারণা ও বিষয়বস্তু সংযোগ করতে পারা, এটা হচ্ছে আন্তঃবিষয়ক জ্ঞান। এবং বিষয়ভিত্তিক বিশেষ জ্ঞান, বিষয়ভিত্তিক বিজ্ঞদের কাছে কাজ ও চিন্তা বুঝতে পারা, এবং পদ্ধতিগত জ্ঞান, কোনো কাজ ধাপে ধাপে কিভাবে করতে হবে সে সম্পর্কিত জ্ঞান। এই 4টি বিষয়ে সম্মিলিতভাবে যখন কোনো শিক্ষার্থীর মধ্যে দেখতে পাওয়া যাবে, তখন তার বলা যাবে যে সে জ্ঞান অর্জন করেছে। দক্ষতা নিয়ে কথা বলি, তাহলে সুচিন্তিত, পদ্ধতিগত এবং স্থায়ী প্রচেষ্টার মাধ্যমে সাবলীল বা পরিবর্তনশীল কার্যক্রমের মাধ্যমে অর্জিত সামর্থ্যকে আমরা দক্ষতা বলবো। অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটিও বলা হয় এটাকে, যেটা একজন শিক্ষার্থী সুচিন্তিত চিন্তা ভাবনার মাধ্যমে সে যদি এটাতে সাবলীল হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় কাঙ্ক্ষিত অর্জন উপযোগী দক্ষতা সমূহকে 4টি গুচ্ছে ভাগ করা হয়েছে। এই 4টি গুচ্ছ হলো শিখন দক্ষতা। শিখন দক্ষতার ক্ষেত্রে যেটা দেখা যায় যে সূক্ষ্ম চিন্তন, সৃজনশীল চিন্তা, সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন সে চিন্তা করে বা কিভাবে শিখতে হয় সেই দক্ষতা অর্জন করে। কিভাবে শিখতে হয় সেই দক্ষতা অর্জন করার ক্ষেত্রে তার ভিতরে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি গড়ে ওঠে, তার মধ্যে যদি সৃজনশীল চিন্তা বা ক্রিয়েটিভ থিঙ্কিং গড়ে ওঠে, অথবা যদি সমস্যার সমাধান বা প্রবলেম সলভিং বিষয়ে যদি সে যোগ্যতা অর্জন করে, তাহলে সে বিষয়টাকে দক্ষতা বলা যাবে। 2, ব্যক্তিক ক্ষমতায়নের দক্ষতা। এটা ব্যক্তিগত হবে। ব্যক্তিগত ক্ষমতায়নের দক্ষতার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ব-ব্যবস্থাপনা মানে সেলফ ম্যানেজমেন্ট একজন শিক্ষার্থীর ভেতরে যদি প্রবল আকারে থাকে বা সে যদি সেটি করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং যদি সে দ্রুত করতে পারে, বা যোগাযোগ যদি যে কারোর সাথে সে যোগাযোগ বা কমিউনিকেশন যদি ঠিকভাবে করতে পারে, তাহলে ব্যক্তিগত ক্ষমতায়নের দক্ষতা অর্জন করেছে বলা যাবে, এবং সেক্ষেত্রে আমরা তাকে দক্ষ বলতে পারবো। 3, ব্যবহারিক ও সামাজিক দক্ষতা।
ব্যবহারিক ও সামাজিক দক্ষতার ক্ষেত্রে যেটা হতে পারে জীবন ও জীবিকার ক্ষেত্রে দক্ষতা, তার যে কাজগুলো সে শিখেছে সেই কাজগুলো তার জীবন ও জীবিকা পরিচালনার জন্য সে প্রয়োগ করতে পারবে, এরকম কিছু সহযোগিতা বা কোঅপারেশন। সে যদি আরেকজনের প্রবলেম দেখে বা আরেকজনের প্রয়োজন অনুযায়ী তাকে সহযোগিতা বা কোঅপারেশন করতে পারে, তাহলে তার দক্ষতা অর্জন হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। এবং বিশ্ব নাগরিকত্ব বা গ্লোবাল সিটিজেনশিপ যেটাকে বলা হয়, সেই বিশ্ব নাগরিকত্বের ক্ষেত্রে যদি তার অভিব্যক্তি দেখতে পাওয়া যায়, তবে তাকে দক্ষতা অর্জন করা হয়েছে বলা যেতে পারে। এবং যার হচ্ছে মৌলিক দক্ষতা, মৌলিক দক্ষতার মধ্যে যে জিনিসগুলো থাকতে পারে সেগুলো হলো মৌলিক সাক্ষরতা, লিটারেসি অ্যান্ড নিউমারেসি ক্ষেত্রে, লিটারেসি এবং নিউমারেসির ক্ষেত্রে যদি তার মৌলিক সাক্ষরতা থাকে তাহলে তাকে দক্ষ বলা যেতে পারে। এবং ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল লিটারেসি তার মধ্যে থাকতে হবে, তাহলে বলা যাবে যে তার দক্ষতা অর্জন করা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি বলি যে মৌলিক দক্ষতার ক্ষেত্রে যে দুটো বিষয়, মৌলিক সাক্ষরতা হচ্ছে লিটারেসি অ্যান্ড নিউমারেসি এবং ডিজিটাল সাক্ষরতা বা ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকার কিন্তু ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে অনেক অ্যাক্টিভিটি গ্রহণ করেছে, যে কারণে এটি অর্জন করাও আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়েছে। দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। মূল্যবোধ হচ্ছে এক ধরনের পথ নির্দেশক নীতি বা বিশ্বাস, যা যে কোনো ধরনের সিদ্ধান্ত বা সমাধান বা অগ্রাধিকার নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, জাতীয় এবং বৈশ্বিক অভিজ্ঞতা ও বিশ্বাসের দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে মূল্যবোধ কিন্তু গড়ে ওঠে। মূল্যবোধ কিন্তু আসলে চোখে সেভাবে সরাসরি যদি বলেন যে মূল্যবোধের ব্যাখ্যা কি, মূল্যবোধের সংজ্ঞা কি, ওভাবে কিন্তু বলা যাবে না, এটা অনুভব করতে হবে। এবং মূল্যবোধটাও খুব ধীরে ধীরে গড়ে ওঠে তাদের বিশ্বাসের মধ্য দিয়ে। শিক্ষাক্রমে যেসব মূল্যবোধ চর্চার বিষয় বিবেচনা করা হয়েছে, যে বিষয়গুলো মূল্যবোধের বিবেচনা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যেমন সংহতি, এক হয়ে থাকার মানসিকতা, সকল শিক্ষার্থী এক হয়ে থাকবে, ভিন্নতা, বৈচিত্র্য, শ্রেণীভেদ সত্ত্বেও ব্যক্তিগত ইচ্ছা ও অগ্রাধিকারকে পেছনে রেখে কতগুলো সামষ্টিক ইচ্ছা মানে সবাইকে নিয়ে থাকার ইচ্ছা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং মানবিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে সকলে মিলে বড় কোনো লক্ষ্য অর্জনে কাজ করা। এটা যদি অর্জন হয় তাহলে বলা যাবে যে তার মূল্যবোধ হয়েছে। তার ভিতরে যদি দেশপ্রেম থাকে, সে যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে এবং নিজের দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে, তাহলে তার ভিতরে মূল্যবোধ জাগ্রত হয়েছে বলে আশা করা যেতে পারে। সম্প্রীতি ক্ষেত্রে ভিন্নতা ও বৈচিত্র্য শ্রেণীভেদের মধ্যেও বিদ্যমান দৃঢ়তা সমূহের সম্মেলনে সর্বোচ্চ ঐক্য প্রদর্শন বজায় রাখাই হচ্ছে সম্প্রীতি। অর্থাৎ সকল ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, বিভিন্ন পেশাজীবী রয়েছে, বিভিন্ন পেশার শিশুরা থাকবে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও যখন ভিন্নতা ও বৈচিত্র্যের মধ্যে থেকেও যখন সকলে একসাথে কাজ করতে পারবে, সেটা সম্প্রীতি। এবং পরমত সহিষ্ণুতা, এক্ষেত্রে ভিন্ন মত বা ভিন্ন চিন্তাধারাকে সূক্ষ্ম চিন্তার দক্ষতা প্রয়োগের মাধ্যমে গ্রহণ বা বর্জনের স্বাধীনতা এবং এক্ষেত্রে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করা, মানে আরেকজনের কার্যক্রমে সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করা হচ্ছে পরমত সহিষ্ণুতা। বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মের অনুসারীদের মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা প্রদর্শন করা পরমত সহিষ্ণুতা। তো বিদ্যালয়ের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর মধ্যেও কিন্তু এই মূল্যবোধ ও নৈতিকতা প্রবেশ করিয়ে দিতে হবে। শ্রদ্ধা, বড়দের প্রতি শ্রদ্ধা, পূর্ণ মর্যাদা, স্থায়িত্বপূর্ণ বা সহাবস্থাপন, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষ সহ সব মানুষের বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য এবং গুণাবলী যা রয়েছে সেগুলোর আলোকে পারস্পরিক ইতিবাচক অনুভূতি প্রকাশ করে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান দেখানো। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মূল্যবোধের ক্ষেত্রে, সেটা হলো সহমর্মিতা, অন্যের মনের অবস্থা ও অনুভূতি আন্তরিকভাবে অনুধাবন করে তার সঙ্গে একাত্র হওয়া। এবং ফাইনালি যে বিষয়টি মূল্যবোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো শুদ্ধাচার। শুদ্ধাচার মানে নিজের কাছে দায়বদ্ধ থেকে যে কোনো পরিস্থিতিতে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করা, ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক কোনো পরিবীক্ষণ ছাড়া নিজের দায়বদ্ধতা থেকে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাওয়া বা গ্রহণ করাই হচ্ছে শুদ্ধাচার।
এই যে কথাগুলো আমি বললাম, সংহতি, দেশপ্রেম, সম্প্রীতি, পরমসহিষ্ণুতা, শ্রদ্ধা, সহমর্মিতা, শুদ্ধাচার, এই সবগুলো বিষয় যখন কোনো শিক্ষার্থীর ভেতরে বা কারোর ভেতরে জাগ্রত হবে, তখন বোঝা যাবে যে সে মূল্যবোধ তার ভেতরে জাগ্রত হয়েছে, সে মূল্যবোধ বিষয়টি তার ভিতরে রয়েছে। অর্থাৎ এক ধরনের পথ নির্দেশক মূল্যবোধ, নীতি বা বিশ্বাস যা সিদ্ধান্ত, সমাধান বা অগ্রাধিকার নির্ধারণে প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটাই হলো মূল্যবোধ। এবারে যদি আমরা বলি দৃষ্টিভঙ্গি নিয়ে, তাহলে দৃষ্টিভঙ্গি হচ্ছে মূল্যবোধ ও বিশ্বাস দ্বারা প্রভাবিত কোনো ধারণা। মূল্যবোধ ও বিশ্বাস দ্বারা প্রভাবিত কোনো ধারণা ব্যক্তি বা পরিস্থিতির প্রতি নির্দিষ্ট উপায়ে সাড়া প্রদান করা, এইটা হলো দৃষ্টিভঙ্গি। তো আপনি যা কিছুই বলবেন, যা কিছুই করবেন, সেটার ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাক্রমের রূপরেখায় দৃষ্টিভঙ্গি বলতে শিক্ষণের মাধ্যমে অর্জিত প্রবণতা বা সক্ষমতাকে বোঝায়, যা সচেতন বা অসচেতনভাবে কোনো বিষয়কে মূল্যায়ন করা অথবা কোনো ধারণা, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি নির্দিষ্ট উপায়ে সাড়া দেওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ দৃষ্টিভঙ্গি নির্ভর করে মূল্যবোধ ও বিশ্বাসের ওপর, যা তার আচরণকে প্রভাবিত করবে। শিক্ষাক্রম রূপরেখায় দৃষ্টিভঙ্গির 3টি উপাদানকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। একটা হচ্ছে নিজের সম্পর্কে তার ধারণা, আরেকটা হচ্ছে ইতিবাচক সামাজিক রীতি সম্পর্কে তার বিশ্বাস, এবং আরেকটি হচ্ছে আত্মবিশ্বাস। এই 3টি জিনিসের সমন্বয় যদি কোনো শিক্ষার্থীর ভিতরে গড়ে ওঠে, তাহলেই বলা যাবে যে তার দৃষ্টিভঙ্গি সঠিকভাবে বিকশিত। ভঙ্গির ক্ষেত্র, যেটা আমি আপনাদেরকে এর আগে ইতিমধ্যে ব্যাখ্যা করে বললাম, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রগুলো হচ্ছে সংহতি, দেশপ্রেম, সম্প্রীতি, পরমসহিষ্ণুতা, শ্রদ্ধা, সহমর্মিতা, শুদ্ধাচার, আগ্রহ, কৌতূহল এবং ভালোবাসা। আগ্রহ, কৌতূহল এবং ভালোবাসা। তো আমি আপনাদেরকে একটু আগে শুদ্ধাচার পর্যন্ত বলেছিলাম। এক্ষেত্রে আগ্রহ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আগ্রহটা নিজের সম্পর্কে, এবং ইতিবাচক আগ্রহ, কৌতূহল থাকতে হবে যে কোনো কাজের জন্য, এবং সব কাজের জন্য ভালোবাসা থাকতে হবে। তো দেখি যে আমরা জানি যে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে 10টি মূল যোগ্যতা অর্জন করবে, সেটা সম্পর্কে আমরা কিন্তু জেনেছি, এবং সেটা আমরা সবাই জানি যে সে 10টা যোগ্যতা কি। এবারে যা কিছু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ নয়, আমরা এই অধিবেশনে 2টি পর্বে আপনাদের সাথে কথা বলছি। প্রথম পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর পরে দ্বিতীয় প্রান্তিকে যে যোগ্যতাগুলো নিয়ে কথা বলছি। এই সব কিছুর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে আসলে শিক্ষক, আমরা যে আগের সেশনে ভিডিওটি দেখেছিলাম তারে জামিন পর থেকে, সেই ভিডিওতেও আমরা দেখেছিলাম যে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে মাথায় রেখে আমাদেরকে সবগুলো পাঠ উপস্থাপন করতে হলেও আমরা কিন্তু অনেক কাজ করে ফেলি যেগুলো শিক্ষার্থী কেন্দ্রিক নয়, যেটা আমরা তারে জামিন পরের ভিডিও ক্লিপসেও কিন্তু দেখেছি। এক্ষেত্রে যা কিছু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ নয়, এটা সম্পর্কে শিক্ষককে খুব ভালোভাবে ধারণা নিতে হবে, এবং সেই ধারণা অনুযায়ী তাকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং যা কিছু শিক্ষার্থী কেন্দ্রিক নয় সেগুলো তাকে বাদ দিতে হবে তার অ্যাটিটিউড থেকে, তার কার্যক্রম থেকে। তো চলুন জেনে নিই শিক্ষার্থী কেন্দ্রিক নয় কোন জিনিসগুলো। যেমন শিক্ষণ কার্যক্রমের প্রত্যেক শিক্ষার্থীর জন্য নিজস্ব চিন্তা, মতামত প্রকাশের এবং একই সঙ্গে অন্যদের সঙ্গে ধারণা বিনিময়ের মাধ্যমে প্রতিফলনের সুযোগ না থাকা বা সীমিত আকারে থাকা, এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক নয়। শিক্ষণ কার্যক্রমের প্রত্যেক শিক্ষার্থীর জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকা বা সীমিত আকারে থাকা, শিক্ষণ কার্যক্রমের প্রত্যেক শিক্ষার্থীর জন্য সক্রিয় অংশগ্রহণের সমান সুযোগ এবং উৎসাহমূলক পরিবেশ না থাকা বা সীমিত আকারে থাকা, শ্রেণীকাজে শিক্ষার্থীর নতুন বা ভিন্ন মতের প্রতি সম্মানজনক ও সহনশীল দৃষ্টিভঙ্গি না থাকা বা কম থাকা, শ্রেণীকাজে শিক্ষার্থীর নতুন বা ভিন্ন মত, মানে কোনো শিক্ষার্থী যদি কোনো ধারণা দেয় বা নতুন কোনো কথা বলার চেষ্টা করে, সেটাতে মনোযোগ না দেওয়া, এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়। শুধু পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অনুশীলন নির্ভর শিক্ষণ কার্যক্রম পরিচালনা করাও শিক্ষার্থী কেন্দ্রিক নয়। পাঠ্যপুস্তকের বাইরেও নতুন নতুন পদ্ধতি, বিশ্বের নতুন নতুন ধারণাগুলোকে তাদের সামনে তুলে আনা, নতুন নতুন উপকরণের ব্যবহার করা, এবং অনুশীলন নির্ভর না হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে থেকে নতুন নতুন প্রশ্ন তৈরি করে তাদেরকে আকর্ষণীয়ভাবে মূল্যায়ন করা, এগুলো কিন্তু শিক্ষকের করা উচিত। কারণ শুধু পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অনুশীলন নির্ভর শিক্ষণ কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়।
পারিপার্শ্বিক প্রেক্ষাপট, শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা, পরিবার এবং পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে শিক্ষণ কার্যক্রমের সংশ্লিষ্টতা না থাকা বা সীমিত আকারে থাকা। অর্থাৎ আপনার চারপাশের পারিপার্শ্বিক অবস্থাটা কী সেই সম্পর্কে না জেনে, শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা সম্পর্কে অভিজ্ঞতা না নিয়ে, পরিবার এবং পরিবর্তনশীল পৃথিবীর সাথে নিজেকে খাপ না খাইয়ে শুধুমাত্র নিজের পদ্ধতি এবং পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে পাঠ দেওয়াটা শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক নয়। জীবনমুখী দক্ষতা ও যোগ্যতা অর্জনের পরিবর্তে ধারণা ও তত্ত্বের প্রাধান্য, মুখস্থ ও কাগজ কলম নির্ভর পরীক্ষায় ভালো ফলাফল করার উপর গুরুত্ব আরোপ করা। ভালো ফলাফল করলেই যে একজন শিক্ষার্থী খুব ভালো জেনেছে বা ভালো জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি অর্জন করেছে, বিষয়টা কিন্তু সেরকম নাও হতে পারে। এই বিষয়টা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়। বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অনুশীলন করার সুযোগ না থাকা বা সীমিত আকারে থাকা। আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে ভিন্ন ভিন্ন পরিস্থিতির সম্মুখীন করতে চাই না। বিভিন্ন জটিলতাও আছে, অনেক সীমাবদ্ধতাও আছে। তাহলেও কিন্তু এটা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ নয়। যে সকল বিষয়গুলোতে শিক্ষার্থীদেরকে বাইরে নেওয়ার সুযোগ আছে বা বিদ্যালয়ের ভেতরে থেকেও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মাধ্যমে শেখানোর সুযোগ আছে, সেগুলো কিন্তু করতে হবে। মূল্যায়ন প্রক্রিয়ায় শুধু নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীদের তাত্ত্বিক ধারণা যাচাই করা শিক্ষার্থী কেন্দ্রিক নয়। শিক্ষার্থীদেরকে শুধু তাত্ত্বিক ধারণা যাচাইয়ের মাধ্যমেই কিন্তু মান দেওয়া ঠিক নয়। মূল্যায়নের ফিডব্যাকের ভিত্তিতে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, ধারাবাহিক অগ্রগতি, পারিপার্শ্বিক প্রেক্ষাপট ইত্যাদি বিবেচনায় নিয়ে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের প্রতি গুরুত্ব না দেওয়া বা কম দেওয়া শিক্ষার্থী কেন্দ্রিক নয়। মূল্যায়ন ও শিক্ষণ শেখানোর কাজে এমন ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা যা দক্ষতা বা যোগ্যতা অর্জনের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীতে বৈষম্য তৈরি করে। আপনারা আমাদের সেন প্রশিক্ষণের একটা চিত্রের কথা যদি একটু স্মরণ করেন, আমরা প্রথম দিকের একটা অধিবেশনে বলেছিলাম যেখানে এক্সেসের কথা ছিল। সেখানে আমরা একটি ছবি দেখিয়েছিলাম আপনাদের যে একজন শিক্ষক মূল্যায়ন করার জন্য সবার প্রতি সমান মনোযোগ দেবেন বলে হাতিকেও বলেছেন গাছে চড়তে, পাখিকেও বলেছেন গাছে চড়তে, ব্যাঙকেও বলেছেন গাছে চড়তে, বানরকেও বলেছেন গাছে চড়তে। এই যে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করেছেন, কিন্তু শেখানো কাজে তিনি শিক্ষার্থীদের অবস্থার কথা চিন্তা করেননি, তাদের ক্ষমতার কথা চিন্তা করেননি, তাদের যোগ্যতার কথা চিন্তা করেননি, বরং বৈষম্য তৈরি করেছেন। কারণ মানুষ সে এক লাফেই গাছে উঠতে পারবে, হাতি সে কখনোই গাছে উঠতে পারবে না। তো একই মূল্যায়ন পদ্ধতিতে যদি তাদেরকে মূল্যায়ন করা হয় তাহলে তো শ্রেণী বৈষম্য তৈরি করা হয়। এই জাতীয় কোনো মূল্যায়ন পদ্ধতি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়। শিক্ষার্থীদের লেবেলিং করা, এটা শিক্ষার্থী কেন্দ্রিক নয়। শিক্ষার্থীদের লেবেলিং করা কেমন? যেমন পিছিয়ে থাকা শিক্ষার্থীকে যদি বলা হয় তুমি জীবনেও ভালো করতে পারবে না, তুমি এভাবেই থাকবা, অথবা সবল শাখা, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের নিয়ে আলাদা কোনো শাখা করা, সবল শিক্ষার্থীদের নিয়ে আলাদা কোনো শাখা করা, দুর্বল শিক্ষার্থীদের নিয়ে আলাদা কোনো শাখা করা, কম পারে এমন শিক্ষার্থীদেরকে আলাদা টেবিলে বসতে দেওয়া, অসামাজিক যদি কোনো শিক্ষার্থী থাকে যে সামাজিক নয় তাকে যদি নিয়ে আলাদা বসানো, আদব কায়দা জানে না এরকম কাউকে যদি আলাদা করা হয় বা তাকে বলা হয় তুমি তো আদব কায়দা জানো না, তুমি তো অসামাজিক, তোমার তো বুদ্ধি নাই, তুমি তো দুষ্ট, তুমি তো পিছিয়ে আছো, তুমি খুব ভালো, এইরকম করে কিন্তু আসলে কাউকে লেবেলিং করা যাবে না। সবাইকেই খুবই চমৎকারভাবে একই ছাতার নিচে রেখে খুব সুন্দরভাবে শিক্ষককে ম্যানেজ করতে হবে। যদি এটা করা হয়, যা কিছু শিক্ষার্থী কেন্দ্রিক নয়, এগুলো মাথায় রেখে যদি শিক্ষক পাঠ উপস্থাপন করতে পারে, তাহলে আশা করা যায় যে আমরা যে যোগ্যতার কথা বলছি শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী, সেই যোগ্যতাগুলো শিক্ষার্থীরা অর্জন করতে পারবে। সেন প্রশিক্ষণের এই যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এগুলো আসলে অনলাইন ট্রেনিংয়ে ঠিক সেভাবে উপস্থাপন করা সম্ভব নয় যেভাবে ফেস টু ফেস ট্রেনিংয়ে সম্ভব। তারপরে কিছু ধারণা দেওয়া মাত্র। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব 4.2 অধিবেশন 4.2 নিয়ে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।